রাতের শেষ ভাগ চলমান, চারিদিক ছেয়ে আছে শুনশান নীরবতায়। বিশাল আকাশ ছুঁই ছুঁই কংক্রিটের ভবনটার বেশিরভাগ অ্যাপার্টমেন্টেরই আলো নেভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষ যাতায়াতের সরু রাস্তায় গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চালানোর টুংটাং আওয়াজও নেই পর্যন্ত। কী করেই বা থাকবে? এখন তো সবার ঘুমের সময়। রাতের এই শেষ প্রহরে মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা এসব বেশি বিদেশি আমোদ ফুর্তির জোয়ার অত বেশি নেই। তার উপর পাশে হাসপাতাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশমাত্র আগ্রহ নেই অরুর মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতায় একরত্তি ঘুম। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল। তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটাও প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নামমাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কী করেই বা খাবার মুখে তুলবেও? মা আপা কেউই ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে ভালো করে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়। কেমন যেন সবার মাঝে উপস্থিত থেকেও নেই ওরু। মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করেই ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্টসাধ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, কৃতিক সেই যে রেগে মেগে চলে গেল, আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না ওরু, কারণ ও জানে ঘরের চৌকাঠ মারালেই সবাই ভাববে অরু কৃতিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আর এক অশান্তি। ওরু আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবন দিয়ে কম তো আর ধকল গেল না। গত 1 সপ্তাহে অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করেই কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে। লম্বা চুলগুলোতে চিরুনি চলেনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে অরুকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়। তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল কৃতিক? ভেবে পায় না ওরু। দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দায় উকিঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, অরুর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না কেউ। ওরু কষ্ট পায়। ওর হৃদয়টা ব্যথায় টন টন করে ওঠে। অভিমানী কান্নায় ভিজে ওঠে চোখের পাতা। কৃতিকের ওপর একরাশ অভিমান করে। অরু নিজেকেই নিজে কঠিন শর্ত এঁটে দিয়ে বলে, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব। হৃদয়ে মায়া দয়া বলে কিছুই নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটুও খারাপ লাগে না? আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে ইচ্ছে নাই করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপা মাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। উত্তরটা অন্তত দিয়ে যান। অরুর অযাচিত অভিমানী মনের উত্তর দিয়ে যায় না কেউই। তাই পরক্ষণেই আবারও রেগে মেগে অরু নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকে আমিও আর আপনার কথা ভাববো না, একটুও ভাববো না। ঠিকই তো। সে যদি অরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেলেও তাও যদি অরুকে একটাবার মনে না পড়ে, তবে অরুও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হাই, প্রেমে বললে কি আর এত শর্ত মনে থাকে রে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া লোকটার। তাই তো ফেটে পড়া অভিমানের কয়েক মোহ পরে নিজেকে নিজে দেওয়া শর্ত ফর্ত জলাঞ্জলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতঃপর সেই চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক কিছুই দেখতে না পেয়ে তীব্র কান্নার জোয়ারে সেখানেই বসে পড়ে অরু। প্রহরের পর প্রহর কেটে যায়।
অনুর অপেক্ষার শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে। তবু আশা হারায় না ওর মনে হচ্ছে কৃতিক সেদিনের ঘটনায় একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিকই চলে আসবে। কিন্তু আর কত? কৃতিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে ওর শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তে একটু একটু করে নিজেই খুন করছে নিজেকে, শুধুমাত্র জায়ান কৃতিকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝেই তার প্রবাহ বিদ্যমান। এই আসে তো এই যায়, দেখতে দেখতে চোখে পলকেই কেমন 10 দিন পার হয়ে গেল। তবু দেখা মেলেনি কৃতিকের। এখন আর অভিমান হয় না ওর, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট। যে কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনু আর আজমেরি সে ভেবেই নিয়েছে যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সব কিছু থেকে বেরিয়ে আসবে ওরও। একবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লা ফতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না কৃতিকের এই অনুপস্থিতি ছিল ওর হৃদয়ে এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জায়ান, কৃতিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছু এইভাবে পোড়ায়নি ওরকে, অথচ কৃতিকের এই 10 দিনের দূরত্ব ওরকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কি। কৃতিকের হাসি, কণ্ঠস্বর, কৃতিকের ডাক, কৃতিকের হাসি, কৃতিকের ছোঁয়া, কৃতিকের শরীরের মাতাল করা সুবাস, কি না মিস করে ওরু। এখন আর ভাবতে ইচ্ছা হয় না কৃতিক কেন আসে না। এখন তো অরুণ নিজেরই সব কিছু ভেঙে চুরে কৃতিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যে এই দহনা সহ্য করতে পারছে না। কৃতিকেরও কি ঠিক এই রকমের যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে? ভাবছে অরু, মনে মনে বলছে, আপনি তো এই দহন, এই যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্ট নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার, হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই। হা, অষ্টাদশীর অবুঝ অভিমান। অলস দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল, তখনই রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর অরুর মাঝে খুব একটা ভাব নেই। যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকু কথা বলে ওরা। এর বাইরে চোখাচোখি হলেও কোনো এক অজানা অপরাধ বোধ ঘিরে ধরেই দুজনকে। অনু রুমে এসে দেখতে পায় অরু বিছানায় উপর হয়ে মরার মতো পড়ে আছে। লম্বা সিল্কি বাঁধন হারা চুলগুলো পুরো খাটে ছড়িয়ে, শরীরটা শুকিয়ে এইটুকানি হয়ে গেছে মেয়েটার। কিসের এত কষ্ট এই একরক্তি মেয়ের বুঝে পায় না অনু, হয়তো বুঝতে চায়ও না। তাই আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। ওরও খেতে আয়। অনুর তাকে শুইয়ে জবাব দিল অরু। রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসলো অরু। অতঃপর অনুর কাছে এগিয়ে এসে জিভ দিয়ে অধর ভিজিয়ে একটু সাহস করে বলল, আপা আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লুকিয়ে লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেখব? অরু একটু ভেবে বলল। তাহলে তোরটা দে। অনু সব ভ্রু কুচিত করে শুধালো, কি করবি ফোন দিয়ে তুই? অরু স্পষ্ট গলায় জবাব দিল। জায়ান কৃতিককে কল করব। অরুর কথায় ঝাঁঝিয়ে উঠল অনু। ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে তেতো গলায় বলল, জায়ান কৃতিক বলা বন্ধ কর অরু, কানে লাগছে আমার। উনি আমাদের ভাই হয়। অরু শক্ত গলায় বলল, উনি আমার স্বামী, ওনাকে আমি শুধুমাত্র কৃতিকও বলতে পারি, স্বামীকে ভাইয়া কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর, যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী? অনুর ধারালো কথায় অরু ঘাবড়ালো না, বরঞ্চ সোজা সাপটাভাবে বলল, আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা। সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আর পেছাতে পারবো না, তাহলে মরে যাব। অনু দাঁত কটমটিয়ে বলল, তাই বলে জায়ান কৃতিককে, মানুষটা একটা উগ্র মেজাজি লোক, ছেলে বুড়ো কাউকে এইটুকুনি রেসপেক্ট দেয় না, আমাদের মাকে তো দেয়ই না, তাকেই ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথাও বলে না সে, তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে?
ওর কথায় ওর মনে মনে হাসে, অতঃপর মনে মনেই বলে, জায়ান্ট কৃতিক রহস্যময় মানব আপা। উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি তার বিপরীত। একদিন সেটা তোরাও বুঝবি। ওর চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তি জড়ানো গলায় বলল, শোনোরও, ভালোবাসিস আর যাই করে, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসা আর পাগলামিতে মায়ের শরীরে যদি এইটুকুনি ত্রুটি হয়েছে কিংবা কিংবা মা আবার অসুস্থ হয়েছে তাহলে তোর খবর আছে। ওর সঙ্গে সঙ্গে বলল, তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। ওর কথায় অনু তেতে উঠে বলল, জায়নকৃতিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি। আর কি মেনে নিব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেধে সেধে দরদ দেখাতে আসিস না, আমাকে একা ছেড়ে দে। অনু দাঁত কিরমিরিয়ে বলল, আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটুও বাঁধলো না ওরও? আরও কি কি করেছিস কে জানে? নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এসব কোথা থেকে আসছে? অনু শেষ কথায় রক্ত চড়ে গেল অরুর মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে, আর আজ আপাও আকারই ইঙ্গিতে বোঝালো কিভাবে ওকে এরা। আজ আর চুপ থাকলো না ওরু, তেতো গলায় বলল, যদি করেও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি। তাহলে কেন শুধু শুধু কথায় আঘাত করছিস আপা? ওরও মিথ্যে কিছু বলেনি, কথাটা ভেবেই দমে গেল অনু। নিজেকে বারবার বসালো ওরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছু দাবি করতো তাহলে কি অনু ফিরিয়ে দিত? কখনোই না। অরুর বেলায় কেন সবাই বিমাতার সুলভ আচরণ করছে তাহলে? ওর দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি। তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে? অনু চুপচাপ মলিন মুখে কিছু ভাবছে দেখে ওরু কমফোর্টার মুড়ি দিয়ে শুতে শুতেই বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমোবো। অনু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতেই ছোট্ট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ওরু। লম্বা চুলে চিরুনি টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পড়েছে ডার্ক কফি কালারের ফতুয়া আর লং স্কার্ট। নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কী বিষণ্ণতা মেয়েটার। ফর্সা উজ্জ্বল চেহারাটা গত 15টা দিনেই কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে বহুদিন। নিজের মলিন চেহারাটার দিকে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল ওরু। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়ে একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে নিল দুই ঠোঁটে। এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে রুমে থেকে বেরিয়ে গেল ওরু। আজ 15টা দিন হলো কৃতিকের দেখা নাই, কোনো খোঁজ নেই। এখন তো ওরুর অভিমানের চেয়ে চিন্তাই বেশি হচ্ছে। কোথায় গেল লোকটা? কেনই বা ওরুর থেকে নিজেকে এতটা আড়াল করে রেখেছে? তাহলে কি সে আর ওরুকে চায় না? কিন্তু কৃতিক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামলে নেব। এই তার সামলানো। এসব কথা ভেবেই গত রাতে ওরু ঠিক করেছে ও ভার্সিটিতে যাবে। তাতে মা যা বলার বলুক, আর যা করারই করে নিক। এভাবে চার দেয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকলে নির্ঘাত দম আটকে মরে যাবে সে। তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটাই বেশি জরুরি। এভাবে ভালোবাসার লোক দেখে কষ্ট দেওয়ার মানে কি জানতে চায় ওরু। সেই উদ্দেশ্যেই সকাল সকাল আজ বেরিয়েছে। মা অফিসে, আপা বোধহয় নিজের রুমে, সেই সুযোগটায় কাজে লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে ওরু। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতে সবার আগে আজও দেখা হয়ে গেল সায়নীর সাথে। ওরু সায়নীকে দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে এগিয়ে আসতেই সায়নী ওরুকে দেখা মাত্র মুখ ঘুরিয়ে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। সায়নীর এমন বিরূপ আচরণে ঘাবড়ালো না ওরু, কারণ সেদিন ওরু সায়নীর সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার উপর সায়নী জেনে গিয়েছে ওর পছন্দের চিকিৎসার আর কেউ নয়, স্বয়ং ওরুর হাজব্যান্ড। এত কিছু একসাথে জানার পর একটু আধটু রাগ হবারই কথা। তাই সায়নীর পেছন পেছন এগিয়ে আসতে আসতে ওরু বলল, সায়নী দাঁড়াও, একটাবার কথা শোনো প্লিজ, খুব বিপদে পড়েছি আমি। ওরু শেষ কথায় পা থেমে গেল সায়নীর। ও চোখ মুখ শক্ত করে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালো, আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল মুখের ওপর, মনে মনেই বলল, একই হাল হয়েছে গোলুমোলু মেয়েটার, এতটা শুকিয়ে গিয়েছে যা দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি। সায়নী দাঁড়িয়ে পড়তে ওরু ছুটে এসে বলল, রাগ করে আছো এখনো? সায়নী বেশ ম্যাচিওর, ওর থেকে বয়সেও কয়েক বছরের সিনিয়রই হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কি না তাই রাগ হলেও প্রকাশ করার প্রশ্নই ওঠে না।
অগত্যাই সায়নী বলল, রাগ করিনি, কিন্তু এই কি হাল হয়েছে তোমার? এতটা শুকিয়ে গেলে কি করে? অরু সায়নীর কথাটা পুরোপুরি এড়িয়ে গিয়ে বলল, বলবো, সব বলবো। তার আগে তুমি প্লিজ আমাকে বলো তোমার জেকে স্যার কোথায়? অরুর কথায় সায়নী তাচ্ছিল্যের হাসি হেসে বলল। অরু নাসূচক মাথা নাড়িয়ে অনুনয় করে বলল, আমি মজা করার অবস্থায় নেই সায়নী, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না, আর একটু পরেই তো ওনার ক্লাস, আমি বরং খুঁজে নেব। অরুকে হয়রান আর ব্যতিগ্রস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এমন অবস্থা দেখে মন টলল সায়নীর। ও আস্তে করে বলল, কি হয়েছে বলো তো তোমাদের? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না, আর তুমি তো তারও আগে থেকে। সায়নীর কথায় অরুর ভ্রু কুঞ্চিত হয়ে গেল। ও মনে মনে বলল, কি বলছে সায়নী এটা? কৃতিক 15 দিন ধরে ভার্সিটিতে আসে না, কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়ার লোক নন, আমি তো অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি? অরু ভাবছে দেখে সায়নী বলল, তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আবার বলো না যে নিজের হাজবেন্ডের কোনো খোঁজই জানো না তুমি। অরু একটা শুষ্ক ঢোক গিলে অপরাধীর সুরে বলল, ঠিকই বলেছো তুমি সায়নী, আমি ওনার কোনো খোঁজই জানি না। পরক্ষণেই কিছু একটা মাথায় আসতে চট করে অরু বলে ওঠে, তোমার ফোনটা একটু দাও না সায়নী। সায়নী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় অরুর হাতে। ফোন পেয়ে অরু কাঁপা কাঁপা হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলো তাতে। কিন্তু এবারও অরুকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল। কেটে গেল বলে ভুল হবে, ফোনটা পুরোপুরি বন্ধ। নিভু নিভু শেষ আশাটুকুও হাতছাড়া হয়ে যাওয়াতে অরুর বুক কাঁপছে, কান্নারা দলা পাখি আটকে আছে গলায়। বাকশক্তি ক্ষীণ, জিহ্বাটা অযথায় তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। অরু একবার দুবার করে উদ্ভ্রান্তের মতো অসংখ্যবার ডায়াল করলো কৃতিকের নাম্বারে, কিন্তু প্রত্যেকবার সেই একই বিরক্তিকর কথা, দ্য নাম্বার ইজ ক্লোজড। অরুকে এমন দিশেহারা হতে দেখে সায়নী শুধালো, আর ইউ ওকে? অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি, আমার মন, মস্তিষ্ক, হৃদয়, কিচ্ছু ঠিক নেই। ভার্সিটির ক্লাস সব কিছু শিকোয় তুলে শেষমেশ অরু গিয়েছিল কৃতিকের বাড়িতে, কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও নেই কৃতিক। অগত্যাই এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে অরু। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে পুরো দস্তুর। প্রায় 2 ঘন্টার রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে অরুর। তার উপর সারাদিন না খেয়ে আছে, কিন্তু এখন খাওয়া যাবে না, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে, কড়া কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুইয়ে নিজের রুমে পা বাড়ালো অরু। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশের আগেই বাঁধ সাধলেন আজমেরি শেখ। গলা উঁচিয়েই বললেন, নষ্টামো করতে গিয়েছিলে বুঝি? অরু হকচকিয়ে উঠে পেছনে তাকিয়ে বলল, কি বলছো মা? আজমেরি শেখ 2 হাত বুকের ওপর ভাঁজ করে সাবলীল ভঙ্গিতে বললেন, আমার কাছে খবর আছে, তুমি জায়ান কৃতিকের বাড়িতে গিয়েছিলে। মায়ের কথায় অরু চোরের মতো মাথাটা নিচু করে ফেলল। অতঃপর বলল, আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো, তোমার নোংরা মুখে মা ডাকবেন আমাকে। অরুর কান্না জড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামি করেছি আমি? আজমেরি শেখ কাট কাট গলায় বললেন। সেটা মুখে বলতে হবে? ওদিকে মামের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু। অরুকে এভাবে মায়ের সাথে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে। অগত্যাই অরুর দিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাইছিসটা কি অরু? আমাদের মা মরে যাক? অনুর কথায় অরু আহত সুরে বলল, কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি? আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি? অরু কাঁদতে কাঁদতে বলল, তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু শান্তি দে, আমাকে একটু বাঁচতে দে। অনু চোয়াল শক্ত করে বলল, তুই আগে আমাদেরকে বাঁচতে দে, মাকে সুস্থ থাকতে দে। অরু বলল, কি করতে বলছিস আমাকে? অনু স্পষ্ট আওয়াজে বলল, কৃতিক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। অনু কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল, তারপর কাট কাট আওয়াজে বলল, পারবো না। সঙ্গে সঙ্গেও নরম তুলতুলে গালে এসে হামড়ে পড়লো আরও একখানা চড়ের আঘাত। অনু এটার জন্যই অপেক্ষা করছিল।
এটা খাওয়া হয়ে গেলে রুমে চলে যাবে সে। তাই করলো। গালে হাত দিয়ে টলমলে চোখের পানিটুকু আড়ালে মুছে রুমে গিয়ে সশব্দে দরজা লাগিয়ে দিল। অরু চলে গেলে অনু নিজেও রুমে গিয়ে দরজায় কপাট আটকে। ওর মনটা যে খুব ভালো তা তো নয়, বরং অতিরিক্ত খারাপ। গত 15টা দিন ধরে প্রত্যয়ের সাথে কথা নেই। অনু না হয় রাগ করেছে তাই বলে প্রত্যয়কে একটাবার কল দিয়ে ওর খোঁজ নেবে না? এ কেমন ভালোবাসা তার? প্রত্যয়ের ওপর গভীর রাগটা যখন গভীরতর হয়েছিল তখনই ঘটে গেছে এক ঘটনা। অনু নিজের একরাশ রাগ আর বিরক্তি অজান্তেই ঝেড়ে ফেলেছে ছোট্ট বোনটার ওপর। এটা অবশ্য নতুন নয়, অনু বরাবরই রকচাটা স্বভাবের। হঠাৎ রাগ উঠে যায় ওর, আর তার বহিঃপ্রকাশটাও হয় ভুলভাবে। সেই ভুল বহিঃপ্রকাশের বেশিরভাগ শিকারী হয় ওরু, কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গিয়েছে। অনু নিজেই সেটা এখন বুঝতে পারছে। অনুশোচনা অপরাধ বোধে গলা ধরে আসছে ওর। ও পড়েছে মহা দোটানায়। একদিকে বোনের অসহায়ত্ব আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য। কোন দিকে যাবে অনু? তাও মা কিংবা জায়ানকৃতিক কেউ যদি একটু নরম মনের হতো। দুজনেই হচ্ছে টিট ফর ট্যাট, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ওদিকে এইসবের মাঝে পিষে যাচ্ছে ছোট্ট ওরুটা। ওরুর জন্যই এবার সত্যি সত্যি ভেতরটা পুড়তে লাগলো অনুর। অনু যখন ওরুকে নিয়ে একরাশ অনুশোচনায় ডুবে আছে, ঠিক তখনই অযত্নে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে তারস্বরে। অনু স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় প্রত্যয়ের নাম্বার। এতগুলো দিন বাদে আজ হঠাৎ প্রত্যয়ের কল পেয়ে ভেতরে ভেতরে খুশির হিড়িক পড়ে গেল অনুর। ও তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ হয়ে রইল। এপাশ থেকে সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে প্রত্যয় ডাকলো, হ্যালো অনু, শুনতে পাচ্ছ? বলুন। অনুর নরম সরম আওয়াজ পেয়ে প্রত্যয়েরও বোধহয় ভালো লাগলো। ও খানিকটা আতুরে গলায় বলল, কেমন আছো সোনা? অনু অভিমানী সুরেই বলল। কে খোঁজ নেয়? প্রত্যয় নিজের অপরাধটুকু স্বীকার করে বলল, খুব বেশি ঝামেলায় ছিলাম, সব বলবো তোমায়, তার আগে ফোনটা ওরুকে দাও। অনু ভ্রু কুঞ্চিত করে বলল। ওর সাথে কি কাজ আপনার? প্রত্যয় শাসন করার সুরে বলল। দিতে বলেছি দাও, ওর সাথে জরুরি কথা আছে। অনু নাক ফুলিয়ে বলল। আপনি এতদিন পরে বকা দেওয়ার জন্য কল দিয়েছেন তাই না? প্রত্যয় বুঝলো অনুর অভিমানের ঘট পূর্ণ। প্রেমিক হিসেবে প্রত্যয়েরও তো একটা দায়িত্ব আছে প্রেমিকার রাগ ভাঙানোর, কিন্তু এখন তো হাতে সময় নেই। তাই ও খুব বেশি আদর দেখিয়ে বলল, আমার জান, আমার প্রাণ, আমার অনু, প্লিজ শোনা, কথা শোনো, ফোনটা ওরকে দাও, তারপর আমি তোমার সাথে সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আর ঘুমোতে দিব না তোমায়। প্রত্যয়ের এমন আহ্লাদি কথায় গত হয়ে উঠল অনু। এতক্ষণে রাগ ঢাক সব হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই। ও লাজুক সুরে বলল, ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। তারপর আর এরকম রিকোয়েস্ট করবেন না, মা জানলে খুব চটে যাবে আমার উপর। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা করবো না, এবার দাও। একটু ধরুন, আমি নিয়ে যাচ্ছি। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অবধি এক নাগারে শাওয়ারে ছেড়ে ভিজেছে ওরু। নিজের সাথে নিজে না পেরে চিৎকার করে কেঁদেছে। শরীরের ব্যথা, মনের ব্যথা সব কিছুতে জর্জরিত হয়ে আছে ও। হাত পাগুলো পানিতে ভিজে আরও ফ্যাকাশে হয়ে উঠেছে। অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডায় তিত্তিরিয়ে কাঁপছে ছোট্ট শরীরটা। এক পর্যায়ে নিজের ভ্রম ছুটে গেলে জামা কাপড় পাল্টে মাথায় তোয়ালে জড়িয়ে নিজেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওরু। ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় টানা বারান্দায়। আকাশটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। দূর আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। হয়তো আজ রাতেও ঝড় আসবে। প্রচণ্ড ঝড়ে ভেঙে যাবে গাছপালা। সেই তীব্র ঝড়ের তাণ্ডব ও হয়তোবা উরুর মনে ঝড়ের কাছে সামান্য মাত্র। তখনও কংক্রিটের ভবনের কোনো একতলা থেকে ভেসে আসছে বেসুরো গানের লাইন। রাত শান্তের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে, হায় আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে। বন্ধু বিবৃতি যে না আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায়, দেখা যাও আমারে। গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতে অস্ফুটে আরও বলল, আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জায়ানকৃতিক? তুমিহীন আমিটা যে বিধ্বস্ত, বিমর্ষ আর পাগল পার, সেটা তোমার অদেখাই রয়ে গেল। সেদিন তোমার বলে যাওয়া প্রতিটা কথার মর্ম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। নিজের অজান্তেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ। এখন তোমাকে যে আমার চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পোড়াবে আমায় বলো, কত বোঝাবে তোমার মর্ম? পারছি না তো আর, এবার তো ফিরে এসো। অরুণ নিদারুণ ভাবনা ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করে অনু।
রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে অরু এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়তে বলল। খাবো না আমি, যেতে পারিস। অনু বলল। খেতে ডাকার জন্য আসেনি, প্রত্যয় সাহেব কথা বলতে চাইছে। অরু একদিকে চুল অন্যদিকে এনে পুনরায় তোয়ালে চালাতে চালাতে বলল। এখন কথা বলতে ইচ্ছে করছে না। বলেছে ইম্পর্ট্যান্ট কিছু, হয়তো বা কৃতিক ভাইয়া। অনু কথাটুকু শেষ করার আগেই ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরলো অরু। এই মুহূর্তে খুব ভয় করছে ওর, শরীরটা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কোনো মতে জিভ দিয়ে ঠোঁট ভিজে কাঁপা কাঁপা গলায় অরু বলল। হ্যালো। অরুর প্রত্যুত্তরে ওপাশ থেকে প্রত্যয় আস্তে করে বলল। ভাই নিচে অপেক্ষা করছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলেই ধপ করে মেঝেতে বসে পড়ল অরু। দুই হাতে শক্ত করে চেপে ধরল নিজের ক্রন্দনরত মুখ। কাঁদতে কাঁদতে ক্রমাগত পা দুটোকে বাচ্চাদের মতো মেঝেতে ছুটতে লাগলো। হুট করে হৃদয়ের ব্যথাটা তরতর করে বেড়ে গিয়েছে। অভিমানের ঝড়ে মস্তিষ্কটা ব্লক হয়ে আছে। আজ আবারও কতগুলো দিন পর পেটের মধ্যে প্রজাপতি উঠছে। ইচ্ছে তো করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই মেঝেতে বসেই দুই হাত মুখে চেপে ধরে চোখের পানি ফেলছে অরু। অরুকে এভাবে কাঁদতে দেখে অনু আর কথা বাড়ায় না, ফোন হাতে নিয়ে চুপচাপ রুম ত্যাগ করে। অরু যখন নিচে আসে তখন রাত 12টা কি একটা। চারিদিকে তীব্র ঝোড়ো হাওয়ার গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই ভবন থেকে বেরিয়ে আসে অরু। ওর পরনে ফ্রক আর লেগিংস, ভেজা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, মাথার ওপর বড় করে ঘোমটা টানা। নিচে এসে কৃতিক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পেল না অরু। শুনশান নীরব রাস্তায় শুধুমাত্র চোখে পড়ল একটা ব্ল্যাক মার্সিডিজ। অরু জানে এটা কার গাড়ি, তাই ও আর দেরি করলো না, ছুটে চলে গেল গাড়ির সামনে। এতগুলো দিন পর কৃতিককে দেখার উত্তেজনায় হাত পা কাঁপছে ওর, সেই সাথে হৃদয় ভার হওয়া অভিমান তো আছে। অরু গাড়ির সামনে এসে দাঁড়াতেই একটানে দরজা খুলে দিল কৃতিক। কৃতিককে দেখে হাঁ করে তাকিয়ে আছে ওর। পরনের অফ হোয়াইট ব্র্যান্ডেড শার্ট আর ওভারসাইজ ব্ল্যাক ডেনিম দুটোই অগোছালো। কপাল জুড়ে আঁটো ব্যান্ডেজ, লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আরও খানিকটা লম্বা হয়ে কপালে পড়ে আছে। বাম হাতের পিঠে এখনও ক্যানোলা লাগানো। অরু জানে না কৃতিকের কেন এই হাল, তবে কিছুটা আঁচ করতে পেরে টুকরে কেঁদে ওঠে অরু। বলল। এখনো বলবেন মাইনের বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? কৃতিক মৃদু হেসে বলল। বেশি না, মাত্র 3 দিন সেন্সলেস ছিলাম। পায়ের ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারিনি। আজই ব্যান্ডেজ খোলা হয়েছে আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে এসেছি। কৃতিকের কথা শুনে অরুর অপরাধবোধ তুঙ্গে উঠে যায়। ও কত কি না ভেবেছিল এই কদিন, অথচ কৃতিক কিনা হসপিটালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। নিজের ওপর বড্ড রাগ হলো অরুর। অরুকে কাঁদতে দেখে কৃতিক বিরক্ত হয়ে বলল। ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবি না তো একদম, তোর কান্না বিশ্রী লাগে। আমি কি মরে গেছি? আশ্চর্য। অরু নাক টেনে বলল। লাগলে লাগুক। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়েই নরম সুরে বলল। বুকে আয়। কৃতিক কী বলল সেটা শোনার জন্য অরু এবার চোখ তুলে তাকালো। অরু এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক ভ্রুকুচকে বলল। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। অরু তৎক্ষণাৎ বলে উঠলে। আমায় রেখে কোথাও যাবেন না আপনি। অরুর কথায় কৃতিক গভীর চোখে তাকালো। অরু পুনরায় মিনমিনিয়ে বলল। না মানে বৃষ্টি নেমেছে তাই। কৃতিক গম্ভীর গলায় বলল। কতক্ষণ ধরে বলেছি বুকে আয়, কথা শুনিস আমার? হ্যাঁ। কৃতিক আর কথা বাড়ালো না। অরুর হাতে হ্যাঁচকা টান দিয়ে ওকে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করে গাড়ির ডোর লক করে দিল। সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকু। তবুও সোডিয়ামের টিমটিমে আলোয় কৃতিকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে অরু, যে এই মুহূর্তে ওর মুখের কাছে মুখ নিয়ে ওর দিকে মাতাল চাহনিতে চেয়ে আছে। কৃতিককে হুট করে এতদিন পর এতটা কাছে দেখতে পেয়ে কেন যেন এই মুহূর্তে প্রচণ্ড কান্না পাচ্ছে অরুর, খুশির কান্না। ও কাপা হাতে কৃতিকের গালে হাত ছুঁয়ে মনে মনে বলল। আপনাকে দেখা তৃষ্ণায় বুক ফেটে মরে যাচ্ছিলাম, তারপর হুট করে এক পশলা বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি। ধরা দিলেন হৃদয়, পূর্ণজীবিত করে দিলেন আমার আত্মাটাকে। এই কোন মায়ে বাধা পড়েছি আমি। অরু চুপচাপ কৃতিকের গালে হাত রেখে চোখের জল ফেলছে দেখে কৃতিক হেসে বলল। আই মিস ইউ বেবি। তোর কি একবারও মনে পড়েনি আমাকে? অরু কী উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না, তাই উল্টো প্রশ্ন করে বলল। আপনি ঠিক আছেন? হাতে এখনো ক্যানেলা লাগানো কেন? কৃতিক নিজের হাতের দিকে তাকিয়ে বলল। ডিসচার্জ করার আগেই বেরিয়ে এসেছি, তাই খোলা হয়নি।
পটু গিন্নির মতো করে ওকে শাসিয়ে বলল, এটা কি ঠিক হলো? আপনি এখন ইনজুর্ড। কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল। তোর কাছে ফিরে এসেছি, এবার ঠিক হয়ে যাব। অরু চোখ দুটো বুঝে কাঁপা গলায় বলল। আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। কৃতিক অরুর ওড়নাটা সরিয়ে ওর লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের সুঘ্রাণে মুখ ডোবাতে ডোবাতেই বলল। তোকে ছাড়া বাঁচতে পারলে তো। কৃতিকের কথায় অরু মৃদু হাসে। তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায়, ও হৃদয়টাও এই মুহূর্তে পুরোপুরি শান্ত। বাইরের বৃষ্টি ছাপিয়ে ঝড় শুরু হয়েছে, ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। এমন ঝোড়ো হাওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে অরুর, অথচ কৃতিক সেই যে গলায় মুখ ডুবিয়েছে এখনও ছাড়েনি। অরু এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুঝে সহ্য করছে সব কিছু। এক পর্যায়ে কখন কাঁপানো আওয়াজে হুট করেই বাজ পড়ল ধরণীতে। সঙ্গে সঙ্গে ওরও ঘুরে এসে কৃতিককে জড়িয়ে ধরল শক্ত করে। ওরও জড়িয়ে ধরাতে এতক্ষণে কৃতিক পার্থক্যটা বুঝতে পারল। ওরও শুকিয়ে গিয়েছে অনেকটা, শরীরটা এইটুখানি হয়ে গিয়েছে। কৃতিক এবার ভ্রু কুঞ্চিত করে ওরুকে নিজের থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বলল। এভাবে শুকিয়ে গিয়েছিস কেন? কি হয়েছে এই কয়দিনে তোর সাথে? কৃতিকের কথায় ওরও মাথা নিচু করে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। অভিমানী কান্নায় ভেঙে পড়ে স্পষ্ট সুরে বলল। কি হয়েছে সেটা তো আপনি ভালো বলতে পারবেন। সেদিন কি কি সব কঠিন কথা বলে কোথায় যেন হারিয়ে গেলেন, আর এলেন না। দিন যায় রাত যায়, আপনি আর আসেন না। আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য কোথাও লুকিয়ে আছেন। আমার বুঝি কষ্ট হয়নি? অরুর কথায় কৃতিক যেন আকাশ থেকে পড়ল। ও অরুর গাল দুটো হাতে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল। মাত্র কয়েকটা দিন আমি আসিনি বলে তুই খাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা? আমাকে কি তোর এতটা এলাইম মনে হয়? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, তাকে শাস্তি দেওয়ার জন্য নিজেই লুকিয়ে থাকবো? এই তোর বুদ্ধি? নিজেকে এইভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলি তুই? মাত্র 15 দিনে ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা যে আমার। ওরও কাঁদতে কাঁদতে অভিমানের পসরা সাজিয়ে বসেছে, একে একে উগড়ে দিচ্ছে সব। কৃতিকের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে হেঁচকি তুলে ওরও বলল। শুধু আসেননি তা তো নয়, একটা খোঁজ নেই, খবর নেই, আপনার ফোনটাও বন্ধ। আপনি জানেন আমি আপনার বাড়ি পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আপনাকে পাইনি। অরুর কথায় কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল। খুঁজেছিস ভালো কথা, তাই বলে নাওয়া খাওয়া বন্ধ করে এইভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করব কোথায়? পিচ্ছি মেয়েদের বিয়ে করলে এই হয়, পরিস্থিতি বোঝে না, কিছু না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। অরু কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠে বলল। ইমোশন যদি বুঝবেনই না, তাহলে করেছেন কেন পিচ্ছি মেয়েদের বিয়ে? আমি কি বিয়ে করার জন্য নাচছিলাম? অরুর এত এত কান্নাকাটি সহ্য হলো না কৃতিকের। ও অরুকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আঁকড়ে ধরে এবার নরম সুরে বলল। আমি কল্পনাও করিনি যে তুই আমার জন্য এতটা ডিসপারেট হয়ে যাবি। তাহলে জ্ঞান ফেরার পরে অন্তত অর্ণবকে দিয়ে খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিবি? অরুর উত্তর নেই। ও তো ফোপাতে ফোপাতে নাকের পানি চোখের পানি দিয়ে কৃতিকের শার্ট ভিজিয়ে ফেলেছে। কৃতিক সেসবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল। এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। অরু এবার মাথা তুলে শুধালো। কোথায় যাব? তোর হাজবেন্ডের বাড়ি আছে, সেখানেই। অরু আঁতকে উঠে বলল। কি বলছেন এই ঝড়ের মাঝে এত রাতে? যাবি কি না? অরু কিছু বলছে না দেখে কৃতিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল। আমিও বা তোকে কেন জিজ্ঞেস করছি অযথা? তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না, সো না এর কোনো অপশন নেই। কৃতিকের কাণ্ডে ওরু হতবম্ব। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর। তাই একবার সবটা বোঝার জন্য নিজের দিকে তাকালো ওরু। পায়ে স্যান্ডেল, গায়ের ওড়নাটা ব্যাক সিটে পড়ে আছে, পরনে ফ্রক। বাইরে তুমুল বর্ষণ, পেছনে ফেলে এসেছে মা আর আপাকে। পাশে বসে দুঃখ হাতে ড্রাইভ করছে সবচেয়ে কাছের মানুষটা, আর ওরু এভাবেই তার সাথে স্বামীর বাড়ি যাচ্ছে। অবশ্য জায়ান্ট কৃতিকের দ্বারা সবই সম্ভব। সান ফ্রান্সিসকো ছাড়িয়ে শহরতলির সে নির্জন শুনশান রাস্তায় আসতেই ঘটল বিপত্তি। গাছপালা ভেঙে পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে, সামনে যাওয়ার কোনো রূপ উপায়ন্তর নেই। অকত্যায় কৃতিক ব্রেক কষল সেখানে। পুরো রাস্তা জুড়ে ঘুটঘুটে অন্ধকার, বিদ্যুতের লাইনচ্যুত হওয়ায় রোড লাইটগুলো নিভে আছে। চারিদিকে মানুষ তো দূরে থাকা, একটা মশা মাছিরও আনাগোনা নেই, অথচ বাইরে ঝুম বৃষ্টি। এমন একটা পরিবেশে আটকে পড়ে অরুর গা ছমছম করছে। তাই ও মুখ কাচুমুচু করে বলল। এবার কি হবে? একবার অরুর ভয়ার্থ মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, অতঃপর গমগমে আজে বলল। ওরু, ব্যাক সিটে চল। অরু অবাক সুরে শুধালো। কেন? আমি বলেছি তাই। অরু
উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন? আপনার কি শরীর খারাপ করেছে? কৃতিক বলল, হ্যাঁ চল এবার। ওরু আর কী বা করবে? কৃতিকের শরীর খারাপ লাগছে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেট খুলে ব্যাক সিটে গিয়ে বসলো। কৃতিকও অন্য সাইড থেকে এসে গেট লাগিয়ে দিল। কৃতিক এসেছে দেখে ওরও নিজের জামা কাপড় থেকে বৃষ্টির পানি ঝাড়া বাদ দিয়ে ওর ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে বলল, কোথায় খারাপ লাগছে দেখি। কৃতিক তৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়ে ওরুর হাতটা পেছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে ওর ওষ্ঠধর দখল করে। কৃতিকের এহেন কাণ্ডে ওরও বিস্ময়হীন কর্তব্য বিমূঢ়। ও নড়তে পারছে না, কৃতিককে ছাড়াতেও পারছে না। ওদিকে দম আটকে আসছে তার। একটা দীর্ঘ আর গভীর চুম্বন শেষে কৃতিক ওরুর ঘাড়টা চেপে ধরে নিজের কাছে টেনে এনে হেসে শিয়ে বলল, হার্টবিট, একবার তুমি বলে আপন সুরে ডাক। তোর মুখে তুমি শোনার ইচ্ছে আমার বহু বছরের। অরুর চোখ বন্ধ, কোনো মতে জিভ দিয়ে অধর ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি তো আমার অনেক বড়। কৃতিক হাসকি স্বরে বলল, সো হোয়াট, আমি তোর সব থেকে আপন। আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্বও থাকবে না। তাহলে আমাকে ডাকবি না তো কাকে ডাকবি? অরু এই মুহূর্তে পুরোপুরি কৃতিকের বশবর্তী। কোনো এক অদৃশ্য জাদু বলে কৃতিক ওকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। তাই অরুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনাকেই বলবো। তাহলে বল। অরু পরাজিত সৈনিকের মতো ছোট্ট করে উচ্চারণ করল, তুমি। কৃতিক পুনরায় বলল, চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল। অরু এবার তাই করলো। শুষ্ক ঢোক গিলে কৃতিকের চোখে চোখ রেখে রিন্ডি নিয়ে বলল, তুমি। অরুর লজ্জারাঙা মুখ দেখে কৃতিক নিঃশব্দে হাসল। অতঃপর একটানে অরুকে নিজের কোলে বসিয়ে নিয়ে হাসকি স্বরে বলল, I need you, Oru. I desperately need you right now. হবি না আমার? কৃতিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে ভ্রম ছুটে গেল অরুর। মুহূর্তেই ভয়ের চোটে আত্মাটা শুকিয়ে গেল ওর। ক্রমাগত ছটফট করতে লাগলো কৃতিকের কোল থেকে নামার জন্য। কৃতিক এক হাতে অরুকে চেপে ধরে অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ছটফট করছিস কেন? মারছি তোকে? আদরই তো করবো। অরু আতঙ্কিত সুরে বলল, আমার ভয় করছে। অরু কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃতিক নিজের হাতে লাগানো ক্যানোলাটা একটানে বের করে ফেলল। তাৎক্ষণিক ফিনকি দিয়ে রক্ত বেরোলো ওর হাত থেকে। অরু সেখানটায় চেপে ধরে বলল, কি করছেন? এটা ডিস্টার্ব করছে। অরু এবার কম্পিত কণ্ঠে বলল, আপনি কি চাইছেন? কৃতিক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে অরুর দিকে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে। কৃতিকের নেশালো আওয়াজে কেঁপে উঠল অরু। তবু অনেকটা সাহস সঞ্চার করে মিনমিনিয়ে বলল, আমার ভয় করে আপনাকে। কৃতিক একটানে অরুকে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, ভয় কেন? অরু কাঁদো কাঁদো সুরে বলল, আপনি ডার্ক রোম্যান্স শোনেন সব সময়। কৃতিক অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে ধীরে ধীরে ওর জামার চেইনটা খুলতে খুলতে বলল, দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম, সো আই উইল বি। মধ্যরাতে আকাশ বাতাস ছাপিয়ে বর্ষণে মুখরিত ধরণী। সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় উত্তাল ঝড়ো হাওয়ায় চারিদিক কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিসটা এখনও সেখানেই ঠাঁই দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলেও দুটো হৃদয়ে এলোপাথারি বইতে থাকে উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব। আজ রাতে বোধহয় কমবে না আর। কৃতিকের অবাধ্য আচরণে ইতোমধ্যে ওর বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন।